আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি। সকাল বলতে একটু বেশিই সকাল, আমি যখন ঘুম থেকে উঠেছি ঠিক তখন থেকেই আজকের ব্লগটা শুরু করেছি। আর এখন আমি যে কাজগুলো করছি এই কাজগুলো হচ্ছে আমার ডেইলি রুটিন। আমাকে কিন্তু প্রতিদিন এই সময়টাতে একদম দৌড়ের উপর থাকতে হয়। আর রেকর্ড করা তো দূরেই থাক, আমার যে একটা মোবাইল আছে সে কথাই আমি ভুলে যাই। তবে আজকে একটু সকালে কাজের প্রেশারটা কম, কারণ লিয়ানাকে লাঞ্চে আমি তেমন স্পেশাল কোনো কিছু দিচ্ছি না। ঘরে যে লেফট ওভার রুটি ছিল সেটা দিয়েই একটা স্ন্যাক্স আমি বানিয়ে দিচ্ছি। তো মনে হলো যে ঝটপট আপনাদের সাথেও এই ফাঁকিবাজি রেসিপিটা শেয়ার করে দেই, কারণ সববার বাচ্চাই তো কম বেশি স্কুলে যায়, তো তাকে টিফিনে কিছু না কিছু তো দিতে হয়। তো যখন সময় না থাকবে তখন কিন্তু এই রকম করে ঝটপট করে স্ন্যাক্স বানিয়ে দেওয়া যেতে পারে। তবে আমার রুটিটা কিন্তু লেফট ওভার ছিল না, কারণ আমি একাই তো ঘরে ব্রেকফাস্ট করি এরকম রুটি পরোটা, সো হিসাব করে বানাই আর শেষ হয়ে যায়। তবে এক্সট্রা একটা বেশি করে বানিয়ে রেখেছিলাম, তো সেটাই আজকে আমি চুলাতে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নরের যে পিৎজা পাস্তা সস আছে সেইটা, সেই সাথে কিছু টমেটো সস, আর এখন দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা মোজারেলা চিজ। এখন দিয়ে দিচ্ছি চিকেন সসেস। তো সসেসটাকে আমি গতকালকেই হালকা একটু ভেজে রেখেছিলাম। তো সসেজের পরিবর্তে কিন্তু এখানে যদি কোনো আপনাদের চিকেন রান্না করা থাকে কিংবা যে ফ্রাইড চিকেন অনেক সময় ফ্রোজেন করা থাকে সেগুলো কিন্তু ভেজে দিয়ে এখানে দিতে পারেন। তাছাড়া ডিমও দেওয়া যেতে পারে, তবে লিয়ানা ডিম লাইক করে না, এর জন্য আমি এখানে ঝটপট করে সসেজ দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি মাশরুম। আর এখানে কেউ চাইলে যে বিভিন্ন ধরনের সবজি শসা টমেটো ক্যাপসিকাম সব কিছুই দিতে পারেন। তবে লিয়ানা আমি সামনে না থাকলে শসা টমেটো এগুলো খায় না, ফেলে দেয়। যতবারই স্কুলের টিফিনে আমি দেই, বার্গার হোক কিংবা যেটাই হোক, দেখা যায় ক্যাপসিকামটা হলে খায়, কিন্তু শসা টমেটো দিলে সেগুলো আবার ব্যাক করে নিয়ে আসে। আর আমার ঘরে আজকে ক্যাপসিকাম ছিল না। তো এখন রুটিটাকে আমি এভাবে ফোল্ড করে আমার যে গ্রিলার মেশিন আছে সেটাতে দিয়ে দিব। লাস্ট ব্লগের আগের ব্লগে একজন আপু কমেন্ট করে আমার এই মেশিনটা সম্পর্কে জানতে চেয়েছেন। তো এটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের 3-in-1 যে মেকার সেটা, এটাতে হচ্ছে স্যান্ডউইচ মেক করা যায়, তারপর হচ্ছে এরকম গ্রিল করা যায় আর ওয়াফলও বানানো যায়। তো প্রাইসটাও জানতে চেয়েছিলেন, তো প্রাইসটা আমার মনে নেই কারণ এটা কিন্তু আমি অনেক আগে কিনেছি। তবে যতদূর আমার খেয়াল আসে এটা আই থিঙ্ক 2200 টাকার মতো ছিল, আরও কম বেশিও হতে পারে। এই তো আমার ঝটপট স্ন্যাক্সটা রেডি হয়ে গিয়েছে। তো অনেকেই আছেন সকালে দেখা যায় একই টাইপের ব্রেকফাস্ট করতে করতে বলেন যে একঘেয়েমি চলে এসেছে, ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান, তো ঝটপট করে এরকম একটা কিছু করে খেয়ে নিতে পারেন। তবে আজকে ঝটপট করে আমি লিয়ানাকে শুধু অ্যাপল কেটে দিয়েছি স্ন্যাক্সে, আর কিছু করিনি। লাস্ট 2 দিন ধরে আলহামদুলিল্লাহ বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা দেখা যায় তেমন বৃষ্টি থাকে না, মোটামুটি রোদই থাকে। সো কাপড়গুলো ধুয়ে শুকা দিলে দেখা যায় যে 95% পর্যন্ত শুকিয়ে যায়, কিন্তু 5% দেখা যায় ভেজাই থেকে যায়। তো সেগুলোকে আর কি ঘরে এনে জানালার মধ্যে দিয়ে দেই। সো এখন হচ্ছে কাপড় ভাঁজ করার পালা। আমার এই কাপড় ভাঁজ করাটা খুবই বিরক্ত লাগে। প্রায় সময় দেখা যায় এই বেডের মধ্যে একটা কর্নারে কিছু না কিছু কাপড় সবসময় পরে থাকে। তো আমি লিয়ানাকে দিয়ে ভাঁজ করানোর চেষ্টা করি, বিশেষ করে লিয়ানার যে কাপড় আছে সেগুলো শেখানোর চেষ্টা করি। সো দেখা যায় ওইও প্রায় সময় এনে বেডের উপরেই ফেলে রাখে, আবার মাঝে মধ্যে ভাঁজ করে ঠিকই,
কিন্তু ভাঁজ করে সেটা ড্রয়ারের মধ্যে এমনভাবে রাখে যেটা ভাঁজ করে মানে না রাখার সমান। আমি লিয়ানাকে দিয়ে এসে দেখা যায় প্রায় সময় একটু ঘুমাই, এক ঘন্টার মতো, কারণ লিয়ানা বাসায় মানে আসতে আসতে দেখা যায় 3টা বেজে যায়, সো অনেকটাই টাইম থাকে। তো সেই সময়ে মাঝখানে আমি একটু ঘুমিয়ে নেই, তারপর বাকি কাজগুলো করি। কিন্তু লাস্ট 1 সপ্তাহ ধরে আমি মানে ঘুমাচ্ছি না, কারণ আমার অনেক কাজ ডিউ রয়ে গিয়েছে, সেগুলো মানে আস্তে আস্তে শেষ করার চেষ্টা করছি। কারণ ঘুমালে দেখা যায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করে মানে তারপর হচ্ছে আমার রান্না টান্না নিয়ে দৌড়াদৌড়ি পড়ে যায়, কারণ সব কাজই আমাকে মানে 3টার আগে শেষ করতে হয়। এর জন্য কিছু কাজ সবসময় দেখা যায় ডিউ থেকে যায়। তো মনে হলো যে এখন না ঘুমিয়ে আমি আমার যে ডিউ কাজগুলো আছে সেগুলো শেষ করে ফেলি। কিছু কাঁচামরিচ এনেছিলাম, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। তবে আমার বেশি কাঁচামরিচ লাগে না, কারণ রান্না তো দেখা যায় 2টা আইটেমের ছাড়া তেমন একটা বেশি কিছু করা হয় না, সো অল্প কাঁচামরিচে অনেক দিন চলে যায়। আর আজকের ব্লগটাতে ভয়েস দিতে গিয়ে আমি খুবই এক্সাইটেড, তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে পরে বলছি। এই যে আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর, মাশাল্লাহ, মানে এত সুন্দর বাতাস, যেমনই অসহ্যকর গরম ছিল, এখন মানে এসি তো দূরেই থাক, অ্যাকচুয়ালি ফ্যানেরও দরকার পড়ছে না, এত সুন্দর ওয়েদার। আজকের ব্লগটাতে ভয়েস দিতে বসে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তার কারণ হচ্ছে আমার ব্লগ মানে কত এজ থেকে শুরু করে কত এজ পর্যন্ত মানুষ দেখেন সেটা তো অ্যানালাইটিক্সে গেলে দেখা যায়। তো মোটামুটি দেখা যায় 13 ইয়ার্স থেকে শুরু করে 60 মানে প্লাস পর্যন্ত মানুষ আমার ব্লগ দেখেন। আর 13 ইয়ার্সের মানে আগে যারা আছেন তাদের তো মানে কোনো ইমেল আইডি নেই, সো তাদেরটা দেখাও যায় না। তবে আগে কিন্তু এরকম এজ লিমিটেশন ছিল না, 13 ইয়ার্সের মানে কম যে চাইল্ডরা ছিলেন তাদেরও কিন্তু ইমেল আইডি ছিল, বাট ইদানিং এটা ব্যান্ড করা হয়েছে। তো যাই হোক, কথা হচ্ছে আমার ব্লগ ছোট ছোট বাচ্চারাও নাকি দেখেন। তো এটা শোনার পর থেকে আমি এত বেশি মানে এক্সাইটেড যে কি বলবো। তো এর মানে অনেক আগে থেকেই আমার এক ছোট আপু আছেন, তার মেয়ে, ওর বয়স মেবি 2 থেকে 3 বছর কিংবা আরেকটু বেশি হতে পারে, আমার খেয়াল নেই। সো ওই হচ্ছে প্রায় সময় আমার ব্লগ দেখতো। তো ওই আমাকে বলতো, আমার ছোট বোনটা, যে আপু তোমার ব্লগ হচ্ছে মানে আনহা দেখে আম্মুর সাথে বসে বসে। তো আমার কাছে মনে হতো যে হয়তো বা সে আমাদের চিনে, আমাদের বাসায় আসা যাওয়া করে, এ কারণে হয়তো বা আমার ব্লগ সে বসে বসে দেখে আন্টির সাথে। তো সেদিন আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তো কথার এক পর্যায়ে আমার ফ্রেন্ড বলল তার ছেলেও নাকি আমার ব্লগ দেখে। তো কথা বলার মাঝখানে এক পর্যায়ে মানে আমার ফ্রেন্ডের ছেলেটা এসে বলছে যে মাম্মি তুমি কার সাথে কথা বলছো? তো আমার ফ্রেন্ড বলছে যে আন্টির ব্লগ দেখো না, বলে ও আচ্ছা ওই আন্টি যে আন্টি রান্না করে। তো এটা শুনে সে আমার সাথে কথা বলবে। তা আমাকে ফোনে মানে বলছে যে আন্টি তুমি শুধু রান্না করা দেখাও, কিন্তু তোমার ফেস কেন দেখাও না? এরপর থেকে তুমি যখন রান্না করবে তখন রান্না করতে করতে তোমার ফেসও দেখাবে। সেই সাথে বলে যে একটু একটু করে কেন তুমি তোমার বাসাটা দেখাও, পুরো বাসাটা কি একবারে তুমি দেখাতে পারো না? মানে আমি তো ওর কথা শুনে পুরোই অবাক যে এতটুকু একটা ছেলে, অথচ মানে তার এত রিকোয়ারমেন্ট, সে আমার ব্লগ মনোযোগ দিয়ে দেখে এবং প্রতিটা জিনিস নোটিস করে, সেই সাথে আমার ব্লগের জন্য নাকি ওয়েটও করে। তো রুজভেল্ট আন্টি তোমাকে ইনভাইট করছি, তুমি আমার বাসায় চলে আসো, লাইভ আমার বাসাটাও দেখে যাবা এবং আমি যে রান্না করব সেটাও লাইভ দেখবা এবং আন্টির খাবারের টেস্টও নিয়ে যাবা। দেন লাস্ট ব্লগে নুসরাত জাহান আপু কমেন্ট করে বলেছেন তার মেয়ে ফিহা আর ছেলে ওয়াফি নাকি আমার ব্লগ দেখেন।
সো এই কমেন্টটা পড়ে আমি আরও বেশি আবেগপ্লুত হয়ে গিয়েছি। তো একদিকে তো আমার মানে খুবই ভালো লাগা কাজ করছিল, আর একদিকে আমি চিন্তা করে পারছিলাম না যে এই ছোট ছোট বাচ্চারা আমার ব্লগে কি দেখে। কারণ আমি তো সবসময় দেখা যায় ঘরের কাজ, রান্নাবান্না এগুলোই শেয়ার করি। আর এমনও না যে আমার ভিডিওতে আমি কোনো ছোট বাচ্চাদের অ্যাক্টিভিটিস দেখাচ্ছি কিংবা কোনো মানে খেলনা টাইপের কোনো কিছু দেখাচ্ছি, গেমস টাইপের কোনো কিছু দেখাচ্ছি। সারাক্ষণই তো মানে বোরিং টাইপের বড়দের যে কাজগুলো থাকে সেগুলো শেয়ার করছি। তো তারা কেন আমার ব্লগ দেখে? তো আমি কিছুতেই চিন্তা করে পারছি না যে মানে কী এমন আছে আমার ব্লগে যে ছোট ছোট বাচ্চাগুলিও দেখে। তো যাই হোক, আমি খুবই হ্যাপি যে আমার ভিডিও এখন সব এইজের মানুষই দেখেন। সো রুজভেল্ট, ওয়াফি আর ফিহা আন্টির পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। এখন আমি ডিনারের জন্য টুনা পাস্তা রান্না করব। তবে এখনকার ক্লিপ কিন্তু বেশ কিছুদিন আগের। প্রতিটা ব্লগে আমি একটা হলেও কমেন্ট পাই আমি যে জিনিসগুলো ইউজ করি সেগুলো সম্পর্কে। যেমন আরেকজন আপু জানতে চেয়েছেন আমার এই চুলাটা সম্পর্কে। তো চুলা সম্পর্কে, তারপর হচ্ছে এই বাস্কেট সম্পর্কে আমি মানে অনেকবার কমেন্ট করে বলেছি। তারপরও দেখা যায় প্রতিবারই নতুন নতুন মানে কেউ আমার ব্লগ দেখেন, আর যখনই তাদের চোখে এগুলো পড়েন সো তখনই জানতে চান। আমার চুলাটা হচ্ছে অ্যারিস্টন ব্র্যান্ডের মার্বেল টপ, যে 3 বার্নার আছে সেইটা, আর এটার প্রাইস নিয়েছিল 13,000 টাকা। টুনা পাস্তা রান্না করার জন্য আমি নিয়েছি যে ক্যানের টুনা পাওয়া যায় সেইটা নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে যে ভেজিটেবল অয়েলের মধ্যে থাকে টুনাটা সেটা আমি ফেলে দিলাম। আর এখন টুনা দিয়ে কোনো কিছু রান্না করতেও অনেক ভয় লাগে, কারণ আমি যখন মানে থেকে টুনাটা ইউজ করি, আই মিন ক্যান টুনা, সেই সময় কিন্তু এটার প্রাইস মাত্র 90 টাকা ছিল। আর এখন মানে দাম ইনক্রিজ হতে হতে এমন পর্যায়ে গিয়েছে যে এতটুকু একটা ক্যানের দাম 200 থেকে 210 টাকা। পাস্তাগুলোকে আমি লবণ পানি দিয়ে সিদ্ধ করে এখন নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিলাম। নর্মালি নুডলস রান্না করার ক্ষেত্রেও আমি সেম কাজটা করি। আমি ঝটপট টুনা পাস্তা কিভাবে রান্না করছি সেটার রেসিপি এখন আপনাদেরকে আমি বলে দিব। কারণ লাস্ট ব্লগে শিলা আপু নামের একজন আমাকে কমেন্ট করে বলেছেন যে আপু আপনি যে রান্নাটাই করেন না কেন সেটা একটু করে মুখে বলে দিবেন, সেটা যত কমন রান্নাই হোক না কেন। তো ভাবলাম যে এখন থেকে চেষ্টা করব যত কমন রান্নাই হোক সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য আর মুখে মুখে রেসিপিটা বলে দেওয়ার জন্য। আমি পাস্তা অলওয়েজ বাটার দিয়ে করি। বাটার দিয়ে পাস্তা রান্না করলে এটার টেস্ট খুবই ভালো আসে। তো বাটারের মধ্যে আমি বেশ কিছু মানে রসুন কুচি দিয়েছি, তারপরে একটু মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভাজার পর দিয়েছি মাশরুমটার সাথে পেঁয়াজ রসুন কুচি মিক্স করে এখন দিয়ে দিলাম হচ্ছে টুনা। তো টুনাটাকে আমি এখানে দিয়ে কিন্তু বাটার তারপর হচ্ছে পেঁয়াজ রসুন মাশরুমের সাথে একটু ভালো মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস। আর এই পিৎজা পাস্তা সসটা যদি ঘরে থাকে, বিলিভ মি, এতে এক্সট্রা করে আর তেমন কোনো কিছু দেওয়ারই দরকার নেই। এটাই হচ্ছে একদম 100-তে 100। তা আমি সেই পিৎজা পাস্তা সসটা একটু বেশি করে দিয়ে তারপর সামান্য একটু সয়া সস দিয়েছি। এটা হচ্ছে ডার্ক সয়া সস, লাইট সয়া সস হলে আরেকটু বেশি দিবেন। তো আমার মানে টুনার সাথে হচ্ছে যে সস সেটা ভালো মতো কিন্তু মানে রান্না করতে হবে একটু কষিয়ে। যখন মানে টুনা তারপর হচ্ছে সসটা ভালো মতো রান্না হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। এখন টুনার সাথে ভালো মতো মিক্স করে নিব। আর আমি এখানে যেহেতু মানে শ্রেডেড ক্যান টুনা ইউজ করেছি তাই কিন্তু সম্পূর্ণটা পাস্তার সাথে মিশে গিয়েছে, কোনো মাছ কিন্তু আলাদাভাবে দেখা যাচ্ছে না। আপনারা যদি চাঙ্ক টাইপের টুনা ইউজ করেন কিংবা ঘরে টুনা মাছটা সিদ্ধ করে ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু আস্ত আস্ত টুনা মাছ থাকতেও পারে। তারপর দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ কুচি, গোলমরিচ গুঁড়া একটু বেশি করে, বেশ খানিকটা হচ্ছে টমেটো সস আর চিলি সস।
এই জিনিসগুলো আমি একদম নামানোর ঠিক 30 সেকেন্ড আগে দিয়েছি। এখন সব কিছু মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার মজাদার টুনা পাস্তা। তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।